আসসালামু আলাইকুম। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি খালেদ মহিউদ্দিনের টকশোতে একটা প্রশ্নের উত্তর তিনি দেন নাই। তিনি প্রশ্নটা এড়িয়ে গেছেন। প্রশ্নটা ছিল, আমলে ১৯৭১ সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো, কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই। হ্যাঁ, তার বিরোধিতা করে নাই, করেছে, সেই প্রশ্নে আমি আজকে যাব না। জামাতে আমির তিনি দাবি করছিলেন যে আওয়ামী লীগ যে জনগণের টাকায় বেতনভুক্ত পুলিশ, জনগণের টাকায় অস্ত্র গোলা বারুদ, জনগণের টাকায় হেলিকপ্টার এগুলা কিনে সেই জনগণেরই উপর নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে। এই কাজটা আওয়ামী লীগ করছে। এরকমের আওয়ামী লীগের সাথে কখনো জোটে যাওয়া বা আওয়ামী লীগের সাথে আপোষ করা, এটা নিয়ে প্রশ্ন ছিল যে না, আমরা তা করতে পারি না। এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বা এই উত্তরের পরিপ্রেক্ষিতে খালেদ মহিউদ্দিন ডক্টর শফিকুর রহমানকে প্রশ্ন করলেন যে আপনারাও তো 1971 সালে জনগণের টাকায় কেনা অস্ত্র, জনগণের টাকায় কেনা গোলাবারুদ, জনগণের বেতনভুক্ত সেই হানাদার বাহিনী, তারা যে আমাদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বা যে গণহত্যা তারা চালিয়েছে, তখন আপনারা কেন প্রতিবাদ করেন নাই? তখন আপনারা তাদের বিরুদ্ধে না দাঁড়িয়ে বরঞ্চ তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এই প্রশ্ন করার পর তিনি বলছেন যে এই প্রশ্নটাই তিনি আসলে এড়িয়ে গেছে। আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তার আগে আমি একটু আপনার ইতিহাস থেকে একটু আসি। যখন স্বাধীনতার আগে যখন যে নির্বাচনটা হইলো, নির্বাচনে আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানে মানে পূর্ব পাকিস্তানে 169টা সিট, সেখানে তিনি বঙ্গবন্ধু পাইলেন 167টা। 167টা সিট পাইল আওয়ামী লীগ। ওইদিকে পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানে সংখ্যাগরিষ্ঠতা পাইল ভুট্টো সাহেবের দল। তাও বিভিন্ন রাজনৈতিক দল মিটিলে জোটমোট করে তিনি সংখ্যাগরিষ্ঠতা পাইল। তো দেখেন, ওইদিকে একটা শক্তি দাঁড়ায় গেল ভুট্টো সাহেব, আর এইদিকে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ। এর আগে যে নির্বাচনে যাওয়া নেওয়া, সেটা নিয়ে তো আপনারা জানেন যে আহ, আমাদের মাওলানা ভাসানী তিনি বলছেন না, নির্বাচনে যাওয়ার দরকার নাই, এদের সাথে নির্বাচন হবে না, বা নির্বাচনে গেলেও ক্ষমতা পাইলেও আমাদেরকে ক্ষমতা দিবে না। তো তারা চলে গেল, বঙ্গবন্ধু তারপর নির্বাচনে গেলেন, আওয়ামী লীগ নির্বাচনে গেল। নির্বাচনে যাওয়ার পর ফলাফল ঘোষণার পর এখন তারাতে ক্ষমতা দেওয়া হইবে না। ওইদিকে ভুট্টো সাহেব তিনি একটা প্ল্যান পরিকল্পনা করলেন কি, যে আমি এই পশ্চিম পাকিস্তানের আপনার হব, প্রধানমন্ত্রী হব, বঙ্গবন্ধুকে দেওয়া হইবে পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই যে দুইটা শক্তি, এই দুইটা শক্তির মধ্যস্থানে ছিল ইয়ে টিক্কা খান। টিক্কা খান কি করলো? তাইলে তো ভালোই হয়, এদিকে থাকবে ভুট্টো, ওইদিকে শেখ মুজিব, আমি প্রেসিডেন্ট। ভুট্টো কি করলো যে আমি হব প্রেসিডেন্ট। দেখেন, তিনটে, একটা রাষ্ট্রে তিনজন ক্ষমতায় বসবে আর কি, একজন ওই পাশে, একজন এই পাশে, একজন প্রেসিডেন্ট। তো এই তিন টানাপোড়েনের কারণে ক্ষমতার হস্তান্তর করা হইল না বঙ্গবন্ধুর কাছে, বঙ্গবন্ধুও মান্য নিল না। তো পরবর্তীতে হইল সেই আপনার 7ই মার্চের ভাষণ, যুদ্ধ শুরু হওয়া শুরু করলো। 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু আবেদন জানাইলো যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। তিনি যে 4টি দফা দিছিলেন, তার ভিতরে প্রথম একটা দফা ছিল কি, নির্বাচনী প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর। তো এই নির্বাচনী প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর, যার কারণে আসলে বঙ্গবন্ধুকে অনেকে ক্লেম করেন যে তিনি স্বাধীনতা চান নাই, তিনি ক্ষমতা চেয়েছিলেন। ঠিক আছে, যেহেতু দফার ভিতরে তার দাবি ছিল যে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর। এর পরিপ্রেক্ষিতে যখন যুদ্ধ শুরু হয় 1971 সালে, যুদ্ধ শুরু হওয়ার পর জামাতের ভূমিকা কি ছিল? এখন জামাতের তৎকালীন আমির বা কেন্দ্রীয় নেতৃত্ব ছিল মওদুদী সাহেব, পাকিস্তানি, তিনি থাকতেন পাকিস্তানে। তো জামাত দেখতেছে যে এটা কি শুরু হইলো, এটা তো এখন দেশ বিভক্ত হয়ে যাইতেছে। আর দেশ যদি বিভক্ত হয়ে যায়, ওই পাশে ভারত আছে, তো তখন তো আসলে ইসলাম একটা সংকটের মধ্যে পড়ে যাবে। তো এই জায়গা থেকে জামাতে আমিরের সাহেব তিনি ছিলেন পাকিস্তানে, মওদুদী সাহেব তিনি আসলে এই পূর্ব পাকিস্তানের ভিতরে কি হইতেছে, কিভাবে হাদার বাহিনীর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইতেছে, এই তথ্য বা এই খবর
এখনকার যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, টিভি চ্যানেল, এত কিছু কিন্তু তখন ছিল না। তখন কিন্তু তার কাছে ওইভাবে খবর পৌঁছাইতো না। এর একটা কারণ হইতে পারে। তো পরবর্তীতে হয়তো মানে ওই সময়ে হয়তো দেশ যে বিভক্ত যাতে না হয়, সেই জন্য সাহায্য সহযোগিতা করার দায়িত্ব দেওয়া হলো গোলাম আজমি সাহেবকে, যে গোলাম আজমি তুমি পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে থাকো, যেভাবে হোক দেশ বিভক্ত হইতে দেওয়া যাইবে না। সম্ভবত আর কি, আমি যেটা ধারণা করি যে তাদের আদর্শ ছিল এইটা, ইসলামকে এককাঠা রাখার জন্য, ইসলামিক একটা শক্তি, ইসলামিক একটা দেশ। এটা তো আপনারা জানেন যে সেই পাকিস্তানকে বিভক্তই করা হয়েছে ধর্মভিত্তিতে। ধর্মের ভিত্তিতে পাকিস্তানকে বিভক্ত করে আমরা দূরে থাকা সত্ত্বেও পাকিস্তানের অন্তর্ভুক্ত করে ফেলাইছি। তো সেই জায়গা থেকে তারা, জামাত চাইছিল যে বাংলাদেশ এবং পাকিস্তান এক থাকুক, বিভক্ত যাতে না হয়। তো গোলাম আজমি সাহেব তিনি ওই যে জামাতের নেতৃত্ব, মানে আপনার আমির সাহেব বলে দিছে যে হ্যাঁ, দেশ যাতে বিভক্ত না হয়, হানাদার বাহিনীকে সাহায্য সহযোগিতা করো। কিন্তু এখানে জামাতের ভুল ছিল যে তাদের এই জামাতের যে মানে আমাদের যে আপনার বাংলাদেশের যে নেতাকর্মীরা ছিল জামাতে, তাদের বলা উচিত ছিল যে আসলে দেখেন, এখানে এইভাবে হানাদার বাহিনী করতেছে, এইভাবে মানুষ মারতেছে, এইভাবে অত্যাচার নির্যাতন নিপীড়ন করতেছে, মা বাবার মানে মা বোনদের ইজ্জতের সম্মানহানি ঘটাইতেছে, এদের সাথে আমাদের থাকা যায় না। এই কাজটা জামাত করতে পারতো। তো তারপর আসলে ইসলামিক রাজনৈতিক দল তো, আমির যেটা বলবো ওইটাই তার মানতে হইবে, ওইটাকে তারা কখনোই করতে পারবে না। এটা হইলো আপনার মানে ইসলামিক মাইন্ডের দল, যে আপনি খলিফার কোনো হুকুমের বিপরীতে আপনি কাজ করতে পারবেন না। তো ইসলামিক রাজনৈতিক দলের হয়তো ওই রকমের কমান্ড ছিল। তো সেই জায়গা থেকে তারা 1971 সালে হানাদার বাহিনীর সাথে ছিল, তাদেরকে সাহায্য সহযোগিতা করছে। বা এই কাজটা যে ঘটাইলো জামাত, মানে জামাত, এই জিনিসটা তিনি এড়িয়ে গেছেন যে খালিদ মহিউদ্দিনের প্রশ্নে, যে কেন আপনারা তখন হানাদার বাহিনীকে সাহায্য সহযোগিতা করলেন। তো এই যে আপনার জামাতের উচিত আসলে এই জায়গাটা স্পষ্ট করে বলা এবং জাতির কাছে ক্ষমা চাওয়া। 1971 সালের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, যেমনটা এখন 2024 সালের জন্য আওয়ামী লীগের উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া, স্বচ্ছ আওয়ামী লীগ আসা উচিত। এখন যখন দেখি আসলে বাংলাদেশের আওয়ামী লীগ জামাতকে রাজাকার বলে, বিএনপি জামাতকে রাজাকার বলে, এইটা বলার কি অধিকার তাদের আছে? কিন্তু আওয়ামী লীগ, বিএনপি, তারা কোন মুখে জামাতকে রাজাকার বলে? তারা তো জামাতের সাথে জোট গঠন করছে না? জোট গঠন করে নির্বাচন করছে, জোট গঠন করে সরকার গঠন করছে, জোট গঠন করে এক টেবিলে বসছে, খাইছে, একেবারে টুপি টাপি মাথায় দিয়ে আইসা তারপর জামাতের সাথে বসছে। তো আপনারা কিভাবে রাজাকার বলেন? তারা যদি রাজাকার হয়, তাদের সাথে জোট করেন, তাদের সাথে মিলেমিশে নির্বাচনী করেন, তাদেরকে আন্দোলনে ডাকেন। আপনাদের বিএনপি এবং জামাত, মানে বিএনপি এবং আওয়ামী লীগ জামাত ইসলামকে রাজাকার বলতে পারবে না। সোজা সাপটা কথা। রাজাকার বলার অধিকার তারা হারাইছে যখনই তাদেরকে জোটগতভাবে তারা এই জামাতের সাথে বসছে। এখন এই যে জামাত, এখনকার জামাত কি চায়, তারা কি করতে চায়, তাদের মিশন কি, তাদের ভিশন কি, তারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে চায়? আপনি যাই মানেন আর না মানেন, এই যে আপনার রাষ্ট্রের যে একেবারে দুর্নীতি, লুটপাট, একেবারে আপনার চাঁদাবাজি, একেবারে আপনার ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে পৌঁছে গেছে। আওয়ামী লীগ দীর্ঘ 16 বছর করছে, অন্য একটা দল ক্ষমতা আসছে, তারাও করবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু এই মুহূর্তে আপনি যদি দেখেন, আপনার আমার যে সংস্কার, মানে ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে যে সংস্কার আমরা চাই, যে আপনি আমি পৌরসভায় একটা মোটরসাইকেল ড্রাইভার যে চাঁদা দেয়, সেই চাঁদা বন্ধ চাই, সেই চাঁদা দিতে দেওয়া হবে না। একটা অটোরিকশা পৌরসভায় ঢুকবে, চালাবে, সে দৈনিক 50 টাকা চাঁদা দিতে পারবে না। একটা দোকান বসবে, সেখানে কেউ চাঁদা তুলতে পারবে না। এই সংস্কার যদি আপনি নিয়ে আসতে চান, অথবা কারওয়ান বাজারের যে থেকে যে হাজার কোটি টাকার যে দুর্নীতি, হাজার কোটি টাকার যে চাঁদা বাণিজ্য, সেই চাঁদা বাণিজ্য যদি আপনি বন্ধ করতে চান, তাহলে একমাত্র রাজনৈতিক দল হিসাবে এখন আছে জামাত। আপনি তাকে রাজাকার বলতে পারেন, আপনি তাকে ইসলামিক কোনো ট্যাগ দিতে পারেন, কিন্তু দিন শেষে আপনি যদি দুর্নীতি রুখতে চান, আপনি যদি
নিজের ব্যক্তিগত সংস্কার চান, নাগরিক সংস্কার চান, নাগরিক হিসাবে আপনি যদি প্রত্যেকটা নাগরিকের সম অধিকার যদি আপনি বন্টন চান, তাহলে জামাতের বিকল্প নাই, একমাত্র জামাত। জামাত ছাড়া বাংলাদেশের রাজনীতিতে কেউ এই দুর্নীতি, লুটপাট, চাঁদা বাণিজ্য বন্ধ করতে পারবে না। কারণ দেখেন, আসলে দুর্নীতি, লুটপাট, চাঁদা বাণিজ্য এটা কেন হয়? যখন একটা আপনার দেখেন ঢাকার যে কোনো একটা ওয়ার্ড, ধরেন কাউরান বাজার ওয়ার্ডের সভাপতি, ঢাকা কাউরান বাজার ওয়ার্ডের সভাপতি, ওই সভাপতির পোস্ট কিনতে মিনিমাম 10 কোটি টাকা ঘুষ দিতে হয়। 10 কোটি টাকা ঘুষ দিয়ে তারপর ও একটা ওয়ার্ডের সভাপতির পদ পজিশন নেয়, এবং ওই ওয়ার্ডের সভাপতি ব্যবহার করে ও 1000 কোটি টাকা বানায়। 1000 কোটি টাকার বিশাল বাণিজ্য সে গড়ে তোলে, এবং সেই 1000 কোটি টাকা উনি যে চাঁদা তোলে দৈনিক, সেই চাঁদার বিভিন্ন সেক্টরে বিভক্ত হয়। একটা ভাগ আপনার ওসির কাছে থানায় পৌঁছে যায়, আর একটা ভাগ পৌঁছে যায় আপনার শীর্ষস্থানীয় নেতার কাছে, আসাদুজ্জামান কামালের কাছে একটা ভাগ পৌঁছে যায়। এই যে পরিবহন সেক্টর দেখেন, পরিবহন সেক্টরে 1000 কোটি টাকার বাণিজ্য, 1500 কোটি টাকা বছরে বাণিজ্য, দৈনিক 2-2.5 কোটি টাকা বাণিজ্য হয় পরিবহন সেক্টরে। তো এই যে কোটি কোটি টাকা একটা ভাগ যে তোলে, মানে যার মাধ্যমে তোলাতে হয়, দৈনিক বেতনভুক্ত একজন থাকে, তার কাছ থেকে যায় ওয়ার্ডের নেতাদের কাছে, ওয়ার্ডের নেতাদের কাছ থেকে যায় উপজেলার নেতাদের কাছ থেকে, থানার নেতাদের কাছ থেকে, থানার নেতাদের কাছ থেকে যায় কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে, এভাবে শাহজাহান খান পর্যন্ত টাকা পৌঁছে যায়, বিভক্ত হইয়া যায়, তাদের ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিক টাকা ঢুকে যায়। এই সিস্টেম আসলে যদি জামাত ক্ষমতায় আসে, তখন তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, তখন তাদের ওয়ার্ডের সভাপতি টাকা তোলার জন্য কোনো লোক নিয়োগ দিবে না। বাস্তবতা এটাই। এখন জামাতের সাথে জোট করে, যারাই জোট করবে বা যারা জোটে আসবে, তাদের সাথে জামাত কিভাবে ডিল করবে? জামাতের আসলে রূপরেখা এখন সুস্পষ্ট করা উচিত যে তারা রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে। তারা কি হাদিস নিয়ে আসবে নাকি কোরআন মানবে? যদি কোরআন মেনে আপনার দেশ পরিচালনা করে জামাত, কোনো গোষ্ঠীর সাথে, কোনো ধর্মীয় গোষ্ঠী বলেন, বিধর্মী বলেন, অন্য ধর্মের লোক বলেন, এমনকি দেশের ভিতরে যে বিভিন্ন ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা আছে, তাদের সাথেও আপনার তাদের দ্বন্দ্ব হওয়ার কোনো যুক্তি নেই। কারণ কোরআন, একমাত্র কোরআন যদি মেনে হয়, কোরআনে অল্প 2-4টা নিয়ম কানুন আইন আছে, এটা মাইনে নিবে। আর যে যার মতাদর্শে আছে, যে যার পিরৌলিয়া, যে যার সুফিবাদী, যে যেভাবে আছে সে সেভাবে তার ধর্মীয় ইচ্ছা পালন করবে, কিন্তু কোরআনে আইন প্রতিষ্ঠা করতে হবে। এই কথাটা যদি জামাত বলে, একে তো দুর্নীতি শেষ হবে, বাংলাদেশে ইসলামিক যে আদর্শ অনুযায়ী একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র গঠন করা হবে, এবং আপনার আমার যে আকাঙ্ক্ষা, যে রকমের রাষ্ট্র আমরা চাই, যে রকমের আপনার যে সংস্কার আমরা চাই, সেই সংস্কারের সুফল একেবারে নাগরিক পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারবে। জামাতের বিকল্প অন্য কোনো রাজনৈতিক দল যেই আসুক, আপনি চাঁদা বাণিজ্য, দুর্নীতি, লুটপাট এগুলা রোধ করা সম্ভব না। বাস্তবতা এটাই। আপনি জামাতকে রাজাকার ট্যাগ দিতে পারেন, জামাতকে বিভিন্ন রকমের ধর্মীয় ট্যাগ আপনি দিতে পারেন, কিন্তু ধর্মীয় ইসলামী আদর্শ নিয়ে তারা রাজনীতি করে। এখন পর্যন্ত জামাতের বিরুদ্ধে আপনি ঘুষ বাণিজ্য পাবেন না, জামাতের বিরুদ্ধে একটা পদ পজিশন বিক্রির কোনো অভিযোগ আপনি পাবেন না। এই যে নগদে যে ছাত্র শিবিরের যে নেতাটার সভাপতি হিসেবে যে ছাত্রটা দাবি করলো, ওর আদর্শ আপনি দেখেন, ওকে কোথাও কি এই পদ পজিশন পাওয়ার জন্য 2 টাকা ঘুষ দিতে হয়েছে? হয় নাই। এবং ও ধর্মীয়ভাবে, ওর ভেতরগতভাবে লালিত পালিত করেছে এই জামাত শিবিরের রাজনৈতিক আদর্শ, এবং সেই আদর্শ যারা ধারণ করবে, ওই আদর্শের লোক কখনো ঘুষ নিতে পারে না। ঘুষ জামাতের ভিতরে নাই, জামাত কাউকে ঘুষ শিক্ষা দেওয়ায় না। সে অনুযায়ী তারা যদি ভুল ত্রুটি থেকে থাকে, সেটাকে সংশোধন করে, তারপর বর্তমানে যেহেতু রাজনৈতিক একটা সুযোগ আসছে, এখানে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, আমি মনে করি তাকে ভালোভাবেই আসতে দেওয়া উচিত। আপনি বিএনপি ক্ষমতায় আসুক, সমস্যা নাই, কিন্তু আপনাকে বিএনপির বিপরীতে একটা শক্ত রাজনৈতিক দল আপনাকে দাঁড় করাইতে হবে। এই যে আওয়ামী লীগ ধ্বংসের প্রধান কারণ হলো তার বিপরীত কোনো শক্ত রাজনৈতিক দল ছিল না।
তার শক্ত বিরোধী দল ছিল না, সে শক্ত বিরোধী দল নাই, তার মানে ওই দল ধ্বংস হবেই। এখনো হয়তো আওয়ামী লীগ আসুক, মানে এখনো জামাত আসুক অথবা বিএনপি আসুক, কিন্তু বিএনপির পাশাপাশি জামাতকে একটা শক্ত রাজনৈতিক দল হিসেবে দাঁড়াইতে হবে। সেখানে তারা বিভিন্ন ধর্মীয় জোট তুলতে পারবে এবং জোট তুলে তারপর জোট গঠন করে তারপর যদি বিএনপি ক্ষমতায় আসে, তার কাছে দাবি দেওয়া শক্তভাবে তিনি উপস্থাপন করতে পারবে। এই জিনিসটা নিশ্চিত করতে হবে।